ফিডব্যাক আমি জয়েন করি 78-এ অ্যাকচুয়ালি। শিল্পীরা রাজনীতি সচেতন হতে পারে, শিল্পীরা রাজনীতি করতেও পারে, তাদের কোনো সমস্যা নাই। আজকে যদি এই গভর্নমেন্ট বলে যে তোমরা গান করো, তার পরের গভর্নমেন্ট যদি আবার বলে তোমরা এটা কি করলে, তাহলে তো একটা সমস্যা। শিল্পী আর মেন্ট ফর অল টাইম অ্যান্ড অল সিচুয়েশন। তুমুল জনপ্রিয় সব গান আপনি উপহার দিচ্ছেন আপনার কণ্ঠ দিয়ে, সেই সময় তো নিশ্চয়ই অসংখ্য নারী আপনার প্রেমে পড়েছে। চিঠি প্রচুর আসতো, কারণ সেই আমরা তো ভাই ফেসবুক নাই, ফোন আসতো প্রচুর। এখন এক এক সময় মানে বাসায় এসে হাজির হতো, মানে উইদাউট নোটিস। একবার ঈদের সময় বা সামথিং থেকে মানে প্রায় 5-6টা মেয়ে একসাথে এসে হাজির। বিরহের নিশিলগনে জেগে আছি শুধু দুজনে, বিরহের নিশিলগনে জেগে আছি শুধু দুজনে। ও তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ এন্ড সান্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। দর্শক সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, আর আজ যিনি আমার সঙ্গে আছেন দর্শক, তাকে আসলে ইন্টারভিউ নেবার জন্য তার সময় পাওয়া বা তাকে সামনে পাওয়াটা একটু দূর হয়ে সময়। তারপর আমি বলবো যে আমি খুবই লাকি যে আমি আমার পুরো ক্যারিয়ারে আজকের দিন দিয়ে সম্ভবত পঞ্চমবার অথবা চতুর্থবারের মতো তার মুখোমুখি হওয়ার সুযোগ পেলাম। এটা আমার জন্য পরম পাওয়ার, সেটার একটা বিশেষ কারণ আছে, সেই কারণে আমি পরে যাই। এই মানুষটিকে নিয়ে যদি বলতে যাই দর্শক, বাংলা ব্যান্ড সঙ্গীতের জগতে তার নামটি অনন্য একটি নাম, এবং যিনি আসলে আমাদের এই ব্যান্ড সঙ্গীতকে অনেক সমৃদ্ধ করেছেন, দিয়েছেন অনেক, এখনো দিচ্ছেন, এবং পুরো 47 বছরের একটি ক্যারিয়ার, এবং যখন 45 হলো সেই সময়ে তার ক্যারিয়ারকে ঘিরে একটি দুর্দান্ত কনসার্ট হয়েছিল। নামটি আমি এখনো বলছি না, বলছি একটু একটু করে। একটু যদি আমি সেই 1992-তে ফিরে যাই, সেই সময়ে একটি চলচ্চিত্র যার নাম ছিল অঞ্জলি। মানুষ কিন্তু সেই চলচ্চিত্র দেখবার চাইতে তার গান শোনার জন্যই সিনেমা হলে গিয়েছিলেন বেশিরভাগ, যদি আমি ভুল না করে থাকি। এবং সেই মানুষটির অসংখ্য গান রয়েছে, এবং যার গান ছাড়া আমরা আসলে কোনো মেলায় গিয়ে মেলাটাকে উদযাপন করতে পারি না, সেই মানুষটি রয়েছে না যাওয়ার সঙ্গে। এবং যে আমি বললাম যে আমার ভীষণ ভালো লাগার এবং অনেক বড় পাওয়া যে তার সঙ্গে তার সামনে বসে তার কথা শোনা বা তার ইন্টারভিউ নেওয়া, কারণ তার যে গানটি মৌসুমী কারে ভালোবাসো তুমি, আমার নিজের নামও মৌসুমী, সো আমার ভীষণ ভালো লাগা কাজ করে তার ইন্টারভিউ নেবার সময়। আমার সঙ্গে রয়েছেন আমাদের ভীষণ ভালোবাসার মাকসুদুল হক এবং আমাদের মাকসুদ ভাই। কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো আছি। অনেকদিন পর আবার দেখা এবং সাক্ষাৎ। আমার মনে আছে যে 45 ইয়ার্স এর সেলিব্রেশনের পরে আবার আজকে বোধহয় দেখা হলো, প্রায় বছর দেড় হয়ে গেছে। সময় কেমন যাচ্ছে? সময়টা মোটামুটি একটু গান বাজনা, এখন তো দেশের যে পরিবর্তন অবস্থা, এখন শীত আসতেছে, ওয়েদার পারমিট করছে না, গান বাজনা একটু কম হচ্ছে। তো আমাদের তো সবকিছু লাইভ পারফরমেন্স, তো লাইভ পারফরমেন্স একটু কম হচ্ছে আমাদের, খুব স্বাভাবিক। তো আশা করছি বাই উইন্টার সিচুয়েশন উইল চেঞ্জ আর কি। আমার একটা কথা খুব মনে পড়ছে, আপনি একটা ইন্টারভিউতে এরকম বলেছিলেন যে আপনি মানে পুনরায় যদি আবার আপনি জন্ম নেন তাহলে আপনি এই জীবনটাই চাইবেন। অবশ্যই, সচরাচর মানুষ এটা চায় না, কিন্তু আপনার এই চাইবার কারণটা কি? এখনো কি এটাই মনে হয়, মানে 2 বছর পরে এসে, 45-এর পরে এসে আমার জীবনটা এত বিচিত্র, এত কিছু পেয়েছি জীবনে, এত কিছু এক্সপিরিয়েন্স করেছি, এটা মানে একটা মানুষের পক্ষে, একটা শিল্পীর পক্ষে এক্সপিরিয়েন্স করাটা কতটুকু সম্ভব আমি জানি না, কিন্তু আমার জন্য যেটা হয়েছে, মানুষ হিসেবে, শিল্পী হিসেবে, লেখক হিসেবে, কবি হিসেবে, ব্যান্ড সঙ্গীত একজন অ্যাক্টিভিস্ট হিসেবে, সামাজিক একজন অ্যাক্টিভিস্ট হিসেবে, রাজনৈতিক সচেতন একজন মানুষ হিসেবে, যা কিছু আমার জীবনে ঘটেছে এগুলো এতই ইন্টারেস্টিং যে আমি চাইটা আরেকবার হলেও আমি এই জীবনই যাচ্ছি আর কি। ঠিক 1.5 বছর আগের জীবন আর এখনকার জীবনের মধ্যে একটা পার্থক্য আছে, একটা বিস্তর ফারাক, একটা অন্যরকম পরিবর্তন হয়েছে। নতুনত্বের সাথে আমরা চলছি, নতুনত্বে বিশ্বাসী আমরা। আপনি নতুনত্ব কিভাবে দেখছেন? না, এটা সত্যি পজিটিভ। জিনিসটা হচ্ছে যে আমাদের 15টা বছর আমরা যে এরকম একটা শাসনের ভিতরে ছিলাম, এটা ফ্যাসিবাদী শাসন বলি আমরা, স্বৈরাচারী শাসন বলি বা অটোক্রেটিক শাসন, যে এটাই বলি না কেন, আমরা একটা শাসনের ভিতরে ছিলাম যেটা একটা সাফোকেটিং বিষয় চলে আসলো। মানে মানুষ খুব সাফোকেটেড ছিল, মানুষ চাচ্ছিল এটার একটা আমাদের যেটা স্বাধীন চেতা মানুষ, আমরা স্বাধীন দেশে বাস করি, আমরা স্বাধীনতার পক্ষের মানুষ, আমরা স্বাধীনতা চাচ্ছি, এবং সবচেয়ে বড় কথা মানে বলার স্বাধীনতা, করার স্বাধীনতা, সেটা থেকে আমরা প্রায় বন্ধই ছিলাম আমাদের। তো এই চেঞ্জটা খুবই দরকার ছিল, এবং তরুণ প্রজন্ম যেভাবে এটাকে নেতৃত্ব দিয়েছে এবং যেভাবে তারা সামনে এগিয়ে এসে দেখিয়েছে, সত্যি এটা খুব রিমার্কেবল, এবং এটা ঐতিহাসিক একটি ঘটনা ঘটেছে আমি মনে করি। 5ই অগস্ট একটি ঐতিহাসিক ঘটনা, এতে কোনো সন্দেহ নেই। তো একটু মানে
মন খারাপ বলা যায় আর কি। এখনকার যে এখন পরিস্থিতি তো মানে আমরা কোনো কিছুই বুঝতে পারছি না। নতুন তত্ত্ব যে ইন্টারিম গভর্নমেন্ট সেটা সময় নিচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত ভালো হওয়ার লক্ষণ একটু কম দেখছি। প্রতিদিনই একটা নতুন নতুন ড্রামা, প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে, প্রতিদিনই সোশ্যাল মিডিয়াতে আমরা কেমন মানে মানুষের আপসেট হওয়া, মানে একটা হোপ করা যেটা ভালো কিছু আমরা দেখতে যাচ্ছি সামনে, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সুতরাং এটা একটু ডিস্টার্বিং আর কি আমাদের কাছে। একদমই। আমি যদি একটু অন্য প্রসঙ্গেই যাই, যে গানের জগতের কথা যদি যাই, একটু পেছনের দিকে ফিরে তাকাবো, যে 1973-74 সালে যেতে চাই, তখন বন্ধুরা মিলে একটা ব্যান্ড ফিয়াস্কো, যদি আমি ভুল না করি ব্যান্ডটির নাম, সেই ব্যান্ড করেছিলেন এবং ইংরেজি গান দিয়েই কিন্তু আপনার ব্যান্ডের জগতে যাত্রা শুরু। তখনকার গল্পটা যদি একটু শুনে আসি, যে তখন আসলে বয়স কেমন বা কিভাবে? 72 বয়স কত হবে, 16-17 বছর বয়স, 17-18, একেবারে টিনেজার। আমরা তো এত কিছু গান বাজনা কিছু বুঝতামও না, কিন্তু বন্ধুরা শখ করে গিটার টিটার ড্রামস ছিল, কিবোর্ড ছিল, আমরা মিলে হইচই করে একটা করলাম আর কি ব্যান্ড। তখন মানে জিনিসটা ছিল খুব শৌখিন এবং খুব স্পিরিটেড ছিলাম আমরা, যে একটা কিছু করতে হবে নতুন, লেটস ডু সামথিং। বিকজ 72-73 সে আমলটা তো একটু খারাপ সময় যাচ্ছে আমাদের দেশের অবস্থা, এখন থেকেও খুব খারাপ অবস্থা আর কি। তো সেই অবস্থা থেকে সেই পরিপ্রেক্ষিতে আমাদের একটা এন্টারটেইনমেন্টের দরকার, আমাদের একটু একটা আউটলেট লাগবে, আমাদের কিছু একটা করে নিজেকে আনন্দ রাখতে হবে। তো সেই ব্যান্ডটা ছিল সেই রকম, দু একটা জায়গায় শোটো করেছে, একেবারে করিনি তা না, বাট ওয়াজ প্রিটি গুড, ভালো ছিল। তারপরে কি 78-এ গিয়ে আপনি তখন ফিডব্যাক শুরু হলো? ফিডব্যাক আমি জয়েন করি 78-এ, অ্যাকচুয়ালি 78-এ আমি জয়েন করি, ফিডব্যাকের একটু পরে। এবং তারপরে কিন্তু একটা লম্বা সময় আপনি মানে একদম ইংরেজি গান করেছেন 96 পর্যন্ত একসঙ্গে। বাট তাহলে আমি আপনার জীবনের টার্নিং পয়েন্ট কোনটাকে বলবো, মানে ফিডব্যাকের সঙ্গে যুক্ত হওয়া, নাকি যখন 92-তে সিনেমার জন্য প্রথম প্লেব্যাক করলেন? আসলে ভেরি কোয়াইট আ ফিউ সিগনিফিকেন্ট টার্নিং পয়েন্টস। একটা হলো যে অবশ্যই ফিয়াস্কো ফর্ম করা, একটা ব্যান্ড ফর্ম করা, নিজে থেকে নেতৃত্ব দেওয়া, একেবারে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া একটা ব্যান্ডের নেতৃত্ব নিচ্ছি আমি, গান করছি এবং সবাইকে একসাথে মিলে করছি, সেটা একটা ফার্স্ট টার্নিং পয়েন্ট ইন মাই লাইফ অ্যাকচুয়ালি। তারপর যখন ফিডব্যাক জয়েন করি, সেকেন্ড টার্নিং পয়েন্ট। আর ফিডব্যাকের সাথে যে আমি যে এই যে টোটাল 11টা বছর ইংরেজি গান করেছি, দিস ওয়াজ মানে ইচ অ্যান্ড এভরি কম্পোজিশন দ্যাট উই ওয়ার্কড অন, প্রত্যেকটা যে গানগুলো আমরা করেছি, প্রত্যেকটার পেছনে যে ব্যাকগ্রাউন্ড, যে অ্যামাউন্ট অফ প্র্যাকটিস এবং দ্য অ্যামাউন্ট অফ টাইম উই স্পেন্ট অন ডুইং দ্য মিউজিক, তো সেটা কিন্তু ভোলার মতো না, প্রত্যেকটা একটা টার্নিং পয়েন্ট ছিল। তারপর আমরা যখন ফিডব্যাক আমি ছাড়বো না, যখন ফিডব্যাক যেখানে আমরা বাজাতাম সেটাকে ভেঙে ফেলা হলো, ভেঙে ফেলে একটা ক্যাফে টাইপ হলো, দ্যাট ওয়াজ টার্নিং পয়েন্ট। বিকজ তখন দিস ওয়াজ 85-86, তখন ফিডব্যাকের অলরেডি একটা বাংলা অ্যালবাম বেরিয়ে গেছে, আমি সেখানে ছিলাম না, ফিডব্যাক মানে ডেবিউ অ্যালবামে। তো 85-86, 87-এ এসে আমরা 85 থেকে নতুন বাংলা গান করার চেষ্টা করছি, সো দ্যাট ওয়াজ আ টার্নিং পয়েন্ট। 87 আমার প্রথম না, ওটা ছিল উল্লাসে মৌসুমী 1 গানটা ছিল, তো ওইখানে ওইটা একটা টার্নিং পয়েন্ট, মানে আমার জীবনের প্রথম অ্যালবাম। তারপর তো বিভিন্ন সময় গেল, তারপরে মেলা গেল, চিঠি মাঝি, এটা কি তাহলে মেলার আগে? চিঠি মাঝি তো দুটো ভার্সন আছে, একটা আগে একটা পরে। আচ্ছা আচ্ছা, একটা মেলাতে আছে, একটা ওইখানে আছে, একটা মেলাতে আছে, আর একটা আছে বঙ্গাব্দ 1400-তে। আচ্ছা, তার মানে আসলে এক একটার গল্প এক এক রকম, এটা মানে কিন্তু আপনি কিন্তু একটা অনেক বড় মানে কি বলবো, এটা কিন্তু একটা রূপান্তর দেখেছেন এই ব্যান্ডের জগতের। সেই জায়গা থেকে নিজের কথা যদি জানতে চাই, যে মাকসুদ ভাইয়ের খুব কাছের মানুষজন কারা যারা ব্যান্ড সঙ্গীতে রয়েছে? আমার কাছের মানুষ খুব কম আসলে, মানে ব্যান্ড সঙ্গীতে আমি একটু রেক্লুসিভ ইন দ্য সেন্স দ্যাট আমি পাবলিকলি সবার সাথে খুব মিশি, কিন্তু পার্সোনাল লাইফে, রিয়েল লাইফে আমি একটু মানুষের থেকে একটু অ্যাভয়েড করি, একটু কম মানুষের সাথে মিশি। তো আমার যারা খুব ক্লোজ, যাদের সাথে সোশ্যালি আমি মিক্স করি, যেমন ফুয়াদ নাসির বাবু একজন, হামিন আহমেদ খুবই কাছের, শাফিন আহমেদ ছিল, মারা গেছে বেচারা, মানাম আছে আমার সাথে, লাবু আছে, এবং ব্যাক টু ব্যাক আপনার আগের কয়েকদিন কিন্তু হামিন ভাই এসেছেন, তার আগে মানাম ভাই এসেছেন, আজকে আমরা আপনাকে পেয়ে গেলাম। সো আবার দিস আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস ইন মিউজিক। এখন মিউজিকে আমরা তো বিভিন্ন ধরনের কাজ করছি, ইচ এন্ড এভরিথিং ইজ টার্ন বাই, এখন আমাদের কপিরাইট নিয়ে একটা আন্দোলন, বাম্বার একটা উদ্যোগ আছে। আর হ্যাঁ, 90-তে বাম্বা ফর্ম করা, সেটা একটা টার্নিং পয়েন্ট ইন মাই লাইফ। তো অনেকগুলো টার্নিং পয়েন্ট আছে কিন্তু, আর এখনো কিন্তু। আর ওইটা যেটা তুমি বললে, যেটা তোমাকে দেখলে একবার, যেটা 92, দ্যাট ওয়াজ আ টার্নিং পয়েন্ট। কারণ বাংলা সিনেমায় আমি প্রথম গান করলাম, এবং তুমি যেটা বললে ভেরি কারেক্টলি, যে মানুষ কিন্তু আমার গান শুনতে গেছে, সিনেমাটা দেখতে যায়নি। দিস ওয়াজ ভেরি ইন্টারেস্টিং।
এটা কিন্তু ট্রু যে ওই টাইমটাতে আসলে মানে একটা গান শুনে সঙ্গীত শিল্পী সেই গানটা শোনার জন্য সিনেমা হলে যাওয়া এটা অন্যরকম একটা ব্যাপার। বাট তারপরেও এত ভালোবাসা পেয়ে আপনি সিনেমায় কেন কন্টিনিউ করলেন না, বা প্লেব্যাকটা কেন কন্টিনিউ? সিনেমা আমি আলাউদ্দিন ভাইয়ের সুরে করেছি, 2টো গান করেছি, এটা যেটা তুমি কথা বলা একটা ছিল। তার পরবর্তী অনেকেই রিকোয়েস্ট করেছে, একেবারে যে করিনি তা না, কিন্তু আনফর্চুনেটলি তখনকার ট্রেন্ডটা ছিল কি হিন্দি গানের বাংলা করা বা কিছু পপুলার ইংরেজি গানের বাংলা করা। তো গিয়ে 2-1টা করেছি, একেবারে গিয়ে গিয়ে হাজির হয়ে দেখেছি কিছু করার নেই, এখন করতেই হবে, তো সেখানে করেছি। তারপর আরেকবার তো একজনের বাসার থেকে উঠে আসলাম যে আমি আমাদের সম্ভব না, আমাকে ক্ষমা করেন, আমি পারবো না। আচ্ছা, তো পরবর্তী আমি বলেই দিলাম যে সিনেমার কেউ ফোন করলেই, তখন তো ফোনে কথা হতো আর কি, ম্যাক্সিমাম টেলিফোনে ফোন করলেই বলতাম যে আমি জানতাম এটা কি মানে অ্যালবাম না সিনেমা, না এটা কি মানে 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 প্রপার সুর নাকি এটা কোনো বলে না হিন্দি গানের বাংলা, এটা অমুক গানের তমুক গানের, আমি সরি এটা আমার দ্বারা সম্ভব না। তো ওই তখন থেকে মাফ করে দিলাম আর কি। তারপর সিনেমা গান, তারপরে মাঝখানে একটা সিনেমা গান গিয়েছি রিসেন্ট একটা সিনেমার, কিন্তু এখন পর্যন্ত রিলিজ হয়নি। সেটা কি কোনোভাবে নাম বলা সম্ভব আমার মনে করছে না এই মুহূর্তে, না তাও 8-10 বছর হবে আর কি আমি গানটা গিয়েছি। আমি একটু শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যারের সঙ্গে কিভাবে যুক্ত হওয়া এবং তার সিনেমায় গান গাওয়া সেই গল্পটা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই। আলাউদ্দিন ভাইয়ের সাথে পরিচয় সে অনেক আগের থেকেই, গান গাওয়ার অনেক আগের থেকে। আলাউদ্দিন ভাই আমাদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল আসতো, আমাদের গান শুনতে আসতো, আমাদের সাথে আড্ডা দিতে আসতো, পার্টি হতো, একসাথে আমরা পার্টি করতাম। আর ফুয়াদ নাসির বাবু তো অ্যাসিস্ট্যান্ট ছিল, সুতরাং সেই সূত্রে আমাদের ফ্যামিলিগত পরিবার, তার বাসায় পার্টি, ওনার বাসায় তখন আলিফ খুব ছোট, আপা ছিল, আলাউদ্দিন ভাইয়ের বাসায় পার্টি, মানে সারা রাত জেগে আড্ডা, সকাল পর্যন্ত আড্ডা। তো এইরকম আলাউদ্দিন ভাইয়ের প্রতি মাসে একটা না একটা এক্সকিউজ থাকতো, হয় ইন্টারকন্টিনেন্টাল একটা পার্টি করতো, ওনার নিজের বাসায় করতো, বা কোথাও না কোথাও একটা পার্টি হবে আর কি। তো আলাউদ্দিন ভাইয়ের সাথে আমার সম্পর্কটা ছিল একদম রীতিমতো ফ্রেন্ডলি আর কি, মানে খুব ফ্রেন্ড, এবং সব বিষয়ে আমার সাথে আলাপ হতো। কিন্তু গান গাওয়ার বিষয়ে আমি ওনাকে কোনোদিন কিছু বলিনি, নিজে থেকে কিছু না, আমি কোনোদিন কিছু না, এত বড় মাপের একজন মানুষ সেখানে। তো কলকাতায় যখন গেলাম, একবার কলকাতায় গেলাম আমরা আমাদের ফিডব্যাকের রেকর্ডিং করতে, আলাউদ্দিন ভাই সেখানে তখন ছিল। তো তখন ওখানে হোটেল রুমে দেখলাম যে অনেকে এসছে অডিশন দিতে। আচ্ছা, তো অডিশন দিচ্ছে, তো একটা ছেলে গান করলো, মানে তার মানে তো বললো যে মাকসুদ তুমি একটা ইংরেজি গান করো। তো বাবু ছিল, আমি একটা ইংরেজি গান করলাম। তো ওরা তো শুনে বাহ বাহ বলছে আর কি, বলে এই ছেলেটা বাংলা গানও গেতে পারে, কিন্তু এখন তাকে আমি চান্স দেইনি। হ্যাঁ, মানে তাকে বুঝাই দিল যে তুমি এখন রেডি না, তো তুমি তার মতো করে যখন গেতে পারবে, বাংলা যদি গেতে পারো তাহলে এসো। হ্যাঁ, তো এরকম আর কি। তো তখন সেদিন রাতে বলে মাকসুদ তোমাকে কিন্তু একটা তুমি এক পায়ে দাঁড়ায় থাকো, তোমাকে কিন্তু আমি একটা সিনেমার গান গাওয়াবো। আচ্ছা, সে অনেক বছর গেল এভাবে দেখা একটু যোগ করে একটা এক পায়ে দাঁড়ায় থাকি, ওটা কি হলো এভাবে, আপনি যে বলছেন এক পায়ে দাঁড়ায় থাকতে, এখনো ওয়েট করছি। তো হঠাৎ করে ফোন দিল, মাকসুদ একটা গান রেডি, তুমি চলে আসো। আর সময়টা কত বছর পরে কলকাতার ঘটনারও 5-6 বছর পর হবে, অনেক লম্বা সময়। হ্যাঁ, তার এই ভিতরে কিন্তু দেখা সাক্ষাৎ রেগুলার হয় আমার, ওনার স্টুডিওতে গিয়ে কাজ করছে, সেখানে গিয়ে আমি বিকেলবেলায় একটু আড্ডা দেওয়া, অফিস থেকে ফেরার সময় আলাউদ্দিন ভাইয়ের সাথে আড্ডা দিতে, বাবুর সাথে আড্ডা দিতে, আমাদের আড্ডাটা কিন্তু খুব হতো। তখন তো মানে ফেসবুকের যুগ ছিল না, ওই সময়টা আড্ডাতে ব্যয় হতো। আর আলাউদ্দিন ভাই আমার আড্ডাটা খুব পছন্দ করতো, কি কারণ জানি না, আমাকে অনেক সময় ফ্রি হয়ে মানে 5টার পরে বা 6টার দিকে ফোন দিতে, আসো কি করছো, যাওয়ার সময় একটু স্টুডিও হয়ে যাও, আড্ডা দিই, আসো একটু ডিনারটা আমার সাথে করো, এরকম আর কি। মানে ভেরি বিগ হার্টেড পার্সন আর কি, আর খুবই ফ্রেন্ডলি একটা লোক। আর বয়সের বিষয়টা, আমি যে উনি আমার খুব সিনিয়র, এই এটা উনি রাখতেন না, তার তো মোটা উনি রাখতেন না, সুতরাং ওর সাথে খুব ফ্রিলি কথা বলতে পারতাম, ভেরি এন্টারটেইনিং, ওর সাথে সময়টা খুব ভালো কাটতো। তো একদিন হঠাৎ করে বলে, মাকসুদ তুমি চলে আসো, আজকে রিহার্সাল আছে আমার বাসায়, বাবু মিউজিকটা করছে, তুমি গানটা বোধহয় তোমার ভালো লাগবে। ফুয়াদ নাসির বাবু মিউজিকটা সেই করছে আর কি, আর আলাউদ্দিন ভাই করছে, মানে দুজন মিলেই করছে আর কি। তো গেলাম, গানটা তো খুব ভালো লাগতেছে, অনেকক্ষণ ধরে রিহার্সাল করলাম। আচ্ছা, আলাউদ্দিন ভাই সুর, আমি বললাম ঠিক আছে আলাউদ্দিন ভাই আমাদের নিচে আর একটু বুঝতে হবে, কিন্তু আপনার সুর আমি তো সহজে পারবো না। তো যাই হোক, অনেক পরদিন একদিন পরে রেকর্ডিং, তুমি চলে এসো স্টুডিওতে। এখন যেদিন রেকর্ডিং হবে, আমি তো সিনেমার গান তো গাইনি আগে। হ্যাঁ, তো ওখানে গিয়ে দেখি প্রায় 20-25 জন লোক স্টুডিওর ভিতরে। আচ্ছা, এই ডিরেক্টর আছেন, নায়কও আছেন, মানে এক্সট্রা আছে, তারপরে কতগুলো চামচা ছিল সেই সময়, সেই চামচাগুলো আছে, বিভিন্ন টাইপের লোক। মানে আমি না রীতিমতো একটা মানে বাজে পরিবেশে পড়ে গেছি। মানে আমি এইভাবে গান গাই, আমি একেবারে রুমের ভিতরে একা থেকে গান করি, এবং সেটা আমার গান গাওয়ার অভ্যাস। এখন এখানে আলাউদ্দিন ভাই তুমি যাও,
এখন তো আমি কি করবো না, আর তার ভিতরে আমার ভয়টার বাড়িতে আমার প্রিয় শিল্পী সৈয়দ আব্দুল হাদী এসে হাজির। ও মাই গড, হাদী ভাই এসে হাজির। এখন আমি ওনার সামনে গান গাবো, যাই হোক পাটা ধরে সালাম দাম করে গেলাম গানটা করতে। তা আমি গান তো করতে মানে আমার মতো করেই করার চেষ্টা করছি, গানটা কিন্তু শেষ হয়নি। তাতেই তারপরে কি হিট, এইভাবে কথা বলছিলাম। আমি খুবই বিব্রত বোধ করছি যে আমি আমাকে গানটা করতে দেন, বলে না এই মাকসুদকে গানটা করতে দেবো, বাচ্চারা একটু সিরিয়াসলি করতেছে। তো করলাম গানটা, বুঝছো। করার পর আমি আনন্দ ভাই কাটাকাটি গিয়ে বললাম, আনন্দ আমার ভালো লাগেনি, আমার এই গানটা হয়নি। বলে ঠিক আছে তুমি চিন্তা করো না মাকসুদ, আরেকবার হবে, তোমাকে একটা সময় তুমি ফ্রি যখন থাকবা তোমার ডেকে নেমে আবার রিটেক করবেন তোমার ভয়েসটা। তুমি খুশি না? বলে না আমি একদম খুশি না, এটা আরো ভালো হতে পারে। আরো ভালো হবে শিওর? হ্যাঁ শিওর। ঠিক আছে তুমি 2-1 দিনের ভিতরে তুমি রেডি থাকো, আমি তোমাকে। গেল কথা গেল, আর কোনো খবরই নেই, খবর নাই। আর তার সেই সময়টা আমার মনটা একটু খারাপ, কারণ মা তখন মৃত্যুর পথে, ওনার শরীর খুব খারাপ তখন। ইনফ্যাক্ট মার মৃত্যুর আগেই, সিনেমাটা রিলিজ আগেই মা চলে যান আর কি। তো মনটা খুব খুব খারাপ, এমনিতেই মন টন ভালো না। মায়ের মৃত্যু হলো, মৃত্যুর পরে আমি ফোন পাওয়া শুরু করলাম যে সিনেমাটা সিনেমা রিলিজ, মানে সিনেমা রিলিজ হওয়ার আগে আন্টি চলে গেলেন। হ্যাঁ, সিনেমা রিলিজটা হয়েছে তার 2-4 দিন পরেই মানে আমি আমার খবর পাচ্ছি যে সিনেমাটা রিলিজ হয়ে গেছে, আমি জানি না। মা মারা গেলেন, মা মারা 4 দিন বা 5 দিনের মাথায় শুনলাম যে এরকম সিনেমাটা খুব হিট করছে, এটা গানটা খুব হিট করছে। আরদিন ভাই ফোন করলো, আনন্দ ভাই আপনি আমাকে সুযোগ দেওয়ার কথা ছিল, তোমার মায়ের শরীর খারাপ, তোমার মন টন ভালো না। আমি চিন্তা করলাম আর ভালোই তো ছিল, মাকসুদ লোকজন খুব পছন্দ করছে, তোমার কাছে খারাপ লাগতে পারে কিন্তু জিনিসটা তো সবাই খুব পছন্দ করছে। তো যাই হোক, দ্যাট ইজ দ্য স্টোরি আর কি। আমি এখন গানটা একটু শুনতে চাই। আমি জানি যে খুব রাগ করবে যে কোনো ইনস্ট্রুমেন্ট নেই এবং খালি গলায়, শুধু মুখটা শোনালেও আমরা খুশি হব। বিরহের নিশিলগনে জেগে আছি শুধু দুজনে, বিরহের নিশিলগনে জেগে আছি শুধু দুজনে। ও তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার, তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার। তুমি নও তো কভু হারাবার, জীবনে মরণে বিরহের নিশিলগনে, ইত্যাদি ইত্যাদি। থ্যাংক ইউ সো মাচ। যখন কনসার্টে যান এবং সেই সময় কিন্তু দেখা যায় 8 থেকে 10টা বা 12টা গান বড়জোর গাওয়া হয়, বেশি সুযোগ হয় এবং ঘুরে ফিরে কিন্তু একই গান গাওয়া হয়, কারণ অডিয়েন্সের চাহিদা থাকে খুব বেশি প্রচলিত এবং জনপ্রিয় গান। তখন কি মন খারাপ হয় বাকি গানগুলো গাইতে পারলেন না? খুব মন খারাপ যায়, অনেক গান রয়ে গেছে, ওই বেলায় যায় রে মৌসুমী বাদে আর কোনো রিকোয়েস্ট নাই বা নতুন কিছু যে দেবো মানুষকে, যে শোনাবো। আমার তো বললাম 100টার মতো গান আছে। এখন এটার ভিতরে মানুষ যদি 4টা বা 5টা বা 8টা যদি পছন্দ করে, আমার তো কিছু বলার নাই। এখন তো একটা আর্টিস্ট হিসেবে আমি পারফর্ম করতে চাই। যেমন আমার 40 বছর পূর্তি অনুষ্ঠানে অনেকগুলো গান করেছি, যেগুলো আমার প্রিয় গান, আমার নিজের ভালো লাগার গান। তো অনেক ধরনের গান আছে, এখন রাজনৈতিক সচেতন গান আছে, প্রেমের গান আছে, বিরহের গান আছে, সব ধরনের গান আমি গিয়েছি, বাউল গান আছে, ফোক ফিউশন আছে, অনেক ধরনের গান আমি করেছি জীবনে। তো সেগুলো যখন করতে পারি না আমার মনটা একটু খারাপই লাগে। খুব স্বাভাবিক এটা। আমি মৌসুমী গানটি সৃষ্টির পেছনের গল্পটা কি জানতে পারি? কারণ গান সৃষ্টির পেছনের গল্পগুলো খুব চমৎকার হয়। না, মৌসুমী কারে ভালোবাসো তুমি ওই গানটা? এটা পেছনের গল্প তেমন কিছুই নাই। এটা শুটটা করেছিলেন ফুয়াদ নাসির বাবু, আর গানটা লিখেছিলেন কাউসার আহমেদ চৌধুরী ভাই। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা মানে একটা সেই সময় কারের ভালোবাসা তো একটা অহেতুক একটা ফ্রাস্ট্রেশন, প্রেমে পড়ছি না কেন, প্রেমে পড়ছি কেন, প্রেমে পড়লে পরে কি হয়, এই যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতে সবার ভিতরে, আননেসেসারি একটা ফ্রাস্ট্রেশন। এই যে যখন তুমুল জনপ্রিয় সব গান আপনি উপহার দিচ্ছেন আপনার কণ্ঠ দিয়ে, সেই সময় তো নিশ্চয়ই অসংখ্য নারী আপনার প্রেমে পড়েছে। এমন 2-1টা গল্প বা বিব্রত হয়েছেন খানিকটা নারীদের প্রস্তাবে, এমন কোন গল্প কি আজকে আমাদের সঙ্গে শেয়ার করা যায়? অনেকগুলোই আছে, এক একটা করে মনে করা যাচ্ছে না। আচ্ছা, 2-1টা যে চিঠি পাঠিয়েছে বা হয়তো গিফট পাঠিয়েছে। চিঠি প্রচুর আসতো, কারণ সেই আমরা তো ভাই ফেসবুক নাই, মেসেজ, কল তো আসতো, ফোন আসতো প্রচুর। এখন এক সময় মানে বাসায় এসে হাজির হতো, মানে উইদাউট নোটিস। ও মাই গড। আমি একবার ঈদের সময় বা সামথিং মানে প্রায় 5-6টা আমি একসাথে এসে হাজির। ও মাই গড। আমি শুধু মানে আমি দেখলাম যে ঘরের গেটে ঢুকলো, আমার ওয়াইফ তখন উনি মারা গেছেন, নিবু তুমি বেঁচে ছিলেন, নিবু তুমি প্লিজ হ্যান্ডেল করো, আমি এটা পারছি না। তো নিবু ওদের খাওয়াই দেওয়া, তোমাদের ভাই নেই বাইরে গেছে, খাওয়াই দেওয়া, মিষ্টি টিষ্টি খাওয়াই, আমি ঘরে ছিলাম, আমি ভয়ে বেরোই না, এখানে সম্ভব না, এত হ্যান্ডেল করা সম্ভব না আর কি। হ্যাঁ, আর সবাই তো ভালোবেসে আসে, তো হয়তো একটা প্রেম কাজ করে।
একজন সুপারস্টার বা একজন স্টারকে মানুষের কত হবে না ভীষণ রকম, ওটা আসলে এটা তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি কি বুঝি, সবই বুঝি কিনা, ওদের জন্যই তো গান লিখি, ওদের জন্য তো আমি সবকিছু, আমার যা কিছু সব তো ফ্যান্সদের জন্য, তাই না? অতএব খারাপও লাগতো ওদের জন্য, অনেকের জন্য আমি অ্যাভয়েড করতেছি বা টেলিফোন ধরছি না বা চিঠির উত্তর দিচ্ছি না, মানে এগুলো খারাপ লাগতো মাঝে মাঝে। খুব স্বাভাবিক। কখন এরকম ইচ্ছে আছে যে নিজের গানগুলো, কারণ আপনার নিজের লেখা গান 50-60টার কম হবে না আমি যদি ভুল না করি, সেই গানগুলোকে একটা মলাটে আবদ্ধ করে একসাথে বের করা, প্রকাশ করার, যে একটা বইয়ে সবাই পেয়ে গেল আপনার ভক্তরা? মলাট বলে তো আর কোনো জিনিস তৈরি না, এটা তো সবচেয়ে বড় কথা। অ্যালবাম যদি, তবে বলা যায় না, শুনতেছি আবার ক্যাসেট ব্যাক করছে, গুগল করলে কিন্তু নতুন ক্যাসেট পাওয়া যাচ্ছে এখন, ক্যাসেট নতুন ব্লুটুথ দিয়ে নতুন ক্যাসেট ডিভাইস বেরোচ্ছে। তো যদি কোনোদিন ক্যাসেট বের হয় আবার, বা এখন রেকর্ড হচ্ছে, রেকর্ডও হতে পারে বা ক্যাসেট হতে পারে, যদি এগুলো বের হয় তাহলে একটা ইচ্ছা আছে যদি সবগুলো নতুন করে রেকর্ড করে কম্পাইল করে যদি আবার করা যায়, ইনশাআল্লাহ করব। জীবনে সবচেয়ে বড় রিগ্রেট কি, নাকি কোনো রিগ্রেট নেই আপনার? অনেক রিগ্রেট আছে, কিন্তু সবচেয়ে বড় রিগ্রেট আমার দেওয়ার অনেক কিছু দেওয়ার লোক নেই, বুঝছো? এটা হলো সবচেয়ে বড়। আমি দিতে অনেক কিছু চেয়েছি দেশকে, মানুষকে অনেক কিছু দিতে চেয়েছি, কিন্তু নেওয়ার লোক নেই। মানে সবাই একটা স্বার্থপর, একটা সুবিধাবাদী মেন্টালিটি নিয়ে আমার সাথে সে অ্যাপ্রোচ করে। আমি দেখেই বুঝে যাই যে দে ডোন্ট মিন, দে নট সিরিয়াস। তো সিরিয়াস লোকজনের অভাব খুব বেশি। আমি যে ধরনের একটা সিরিয়াস মানুষ, আমি সেই সিরিয়াসনেসটা একটা চাই প্রতিটা ক্ষেত্রে, যেটা আমি একটা কন্ট্রিবিউট করবো দেশের জন্য। সেটা একটা বই হোক, একটা গান হোক, একটা হোয়াট এভার আই ডু, একটা লেখা হোক, মানুষ তো সেটাকে অ্যাপ্রোচ করবে তো উইথ রেসপেক্ট অ্যান্ড উইথ, দেখি না এখানে সুবিধাবাদী চক্র কাজ করছে, এবং মানে সুবিধাবাদী আর ধান্দাবাদী, এই আর কি দেশের যে অবস্থা। একটা খুব কমন প্রশ্নে যাই, গত কিছুদিন ধরে যেহেতু আমি সব সঙ্গীত শিল্পীদেরকেই পাচ্ছি এই আয়োজনে, এই জন্য প্রত্যেককে একটা কমন প্রশ্ন করছি যে শিল্পীদের রাজনীতি করা উচিত কিনা, 1। 2 নম্বর হচ্ছে যে শিল্পীদের আসলে কেমন হওয়া উচিত, যে একটা সময় এক সরকার আসলে এক শিল্পীকে অফ করে দেওয়া হবে, আবার অন্য সরকার আসলে বাকি শিল্পীরা অফ, অন্য শিল্পীরা সুযোগ পাবেন, এরকমই কি চলতে থাকবে, নাকি এটা আসলে উচিত না? না, শিল্পীরা রাজনীতি সচেতন হতে পারে, শিল্পীরা রাজনীতি করতেও পারে, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে কি, আমাদের দেশে যে কালচারটা চলে আসছে, মানে একটা সে ফর ইনস্টেন্স আওয়ামী লীগ ক্ষমতা না, আওয়ামী লীগ ঘেঁষা অনেক শিল্পী ছিল, শত না হাজার, এবং 15 বছরে আওয়ামী লীগ সবাই 15 বছর একটা সরকার থাকলে তো কিছু করারও থাকে না, রঞ্জনে ঢুকে গেছে। এখন কাজ করেনি এমন শিল্পী খুবই কম। এখন গভর্নমেন্টের কাজ আমিও করেছি, 2-1টা, একেবারে যে করিনি তা না, আমিও করেছি। তো এখন কিন্তু যারা শত কাজ করেছে তারা তো একটু বিপদে আছে এখন, যারা অধিকাংশ সুবিধা নিয়েছে বা ইয়ে করেছে। সুতরাং সরকারের শিল্পীদের ইয়ে হলো সবসময় প্রতিষ্ঠান এবং সরকার বিরোধী হলো, এই হলো শিল্পীদের অবস্থান হওয়া উচিত। আমি মনে করি যে সরকার বললেই আমি সরকারের কাছে চলে যাব না, সরকার ডাকলেই আমি যাবো না। আমাকে যেমন ডেকে অনেক সময় পাইনি, যেমন একটা খুব মানে সাংঘাতিক একটা ঘটনা ঘটতো যে প্রতি বছর এই ঈদের সময় তদানীন্তন প্রধানমন্ত্রী সবাইকে, শিল্পীদেরকে ডাকতো চা খাওয়ার জন্য, সেখানে আমাকে কোনোদিন দাওয়াত দেওয়া হয়নি। তা আমি খুব এখন আমি অনেক গর্ববোধ করি যে না, আমাকে দাওয়াতটা দেয়নি, অন্তত আমি ওনার সামনে আমাকে যেতে হয়নি। এবং ইনফ্যাক্ট 15 বছর সামনাসামনি মনে করার দায়ী দেখিও নেই। তো শিল্পীদের বিষয়টা হচ্ছে, এখন তাদের একটা প্রফেশন। আজকে যদি এই গভর্নমেন্ট বলে যে তোমরা গান করো, তারপরের গভর্নমেন্ট যদি আবার বলে তোমরা এটা কি করলে, তাহলে তো একটা সমস্যা। তো এটা কিন্তু হওয়া উচিত না। আমি মনে করি যে শিল্পী আর মেন্ট ফর অল টাইম অ্যান্ড অল সিচুয়েশন। যে কোনো সিচুয়েশন, যে কোনো পরিস্থিতি তাকে পারফর্ম করতে হবে, তাকে দেখাতে হবে, তাকে গান করতে হবে, তাকে তার সৃষ্টি ক্রিয়েট করতে হবে, তাকে তার বিভিন্ন পেইন্টিং হোক, স্কাল্পচার হোক, সবকিছু তাকে তার প্রতিফলন থাকতে হবে। এখন এটা যদি কোনো সরকারের পক্ষে চায়, কিছু করার নেই। একদমই তাই, একদমই তাই। এটা আসলে মানে ভাষায় প্রকাশ করা, মানে অন্যভাবে হয়তো আমরা এটা বুঝাতে পারবো না সবাইকে যে শিল্পীদের অবস্থানটা কেমন। এখন আরেকটা জিনিস দাঁড়িয়ে গেছে কি, এই সরকারি দালাল, এই একটা তকমা মানুষের অনেকে গায়ে লেগে গেছে। এবার এই 5ই অগস্টের ঘটনার পরে দেখতেছি অনেক শিল্পী যারা নিরীহ, কোনো কিছু নেই, বা হয়তো 2-1টা গান করেছে বা স্টেজে গেছে বা হোয়াট এভার, একটু ভোকাল ছিল ফর দ্য গভর্নমেন্ট অর হোয়াট এভার, তো তারা এখন সব মানে সরকারি দালাল হয়ে গেছে, তাদের আর কোনো খবর নেই। হ্যাঁ, সব নির্বাচনে চলে গেছেন, কে হারিয়ে গেছেন, লুকিয়ে আছে, জানি না।
একদমই। আমরা এই প্রসঙ্গের অন্য মানে আমরা এই প্রসঙ্গে আর না থাকি, এবার অন্য প্রসঙ্গে চলে যাই। নিজের জীবনের গল্পে আবারও ফিরে আসি। যদি সঙ্গীত শিল্পী না হতেন বা ব্যান্ড তারকা না হতেন তাহলে কি হতেন? আমার তো ছোটবেলায় খুব ব্যাপক অ্যাম্বিশন ছিল যে আমি অ্যাস্ট্রোনট হব, আমি অ্যাস্ট্রোনট হব, আমি চাঁদে যাব, আমি চাঁদ দেখবো ছোটবেলায়। মানে এবং এই মানুষজন চাঁদে গেল, সমস্ত কাটিংস গুলো আমি করে একটা বিশাল বড় স্ক্র্যাপ বুক করেছিলাম। বিজ্ঞানী হতেও কখনো কখনো ইচ্ছে হয়েছে? মানে বিজ্ঞান, তোমার তো অ্যাস্ট্রোনট হতে হলে তোমাকে তো সায়েন্স পড়তে হবে, তোমাকে সায়েন্টিস্ট হতে হবে। কিন্তু যত বছর গেল চেঞ্জ হলো, যত সায়েন্স একটু কঠিন আমার জন্য, অঙ্ক খুব বেশি করতে হবে, আমার দ্বারা সম্ভব না এটা। আপনার স্কুল কলেজ কোনটা ছিল এবং ইউনিভার্সিটি? আমার স্কুল ছিল নারায়ণগঞ্জে, আমার হাতে করে নারায়ণগঞ্জ প্রেপারেটরি ইংলিশ স্কুল, সেখানে আমার জন্ম নারায়ণগঞ্জে, সেখানে প্রায় 3-4 বছর ছিলাম। আচ্ছা। তারপর সায়েন্স স্কুল, সায়েন্স স্কুল, বিএফ সায়েন্স স্কুল, তারপরে আধুনিক ক্যান্টনমেন্ট কলেজ, সেখান থেকে ম্যাট্রিক। আবার তারপর নটরডেম কলেজে ছিল আমার ইন্টারমিডিয়েট, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আমি অনেকগুলো প্রতিষ্ঠানের মানে মোটামুটি বলা যায়, মানে সবগুলো সেরা সেরা প্রতিষ্ঠান। ঢাকা ইউনিভার্সিটি যখন ইংরেজি সাহিত্যে পড়ছেন তখনকার সময়টা তো একটা দুর্দান্ত সময়। সেই সময়ের কোনো গল্প যদি জানতে চাই, মানে ব্যান্ড, গান বা অন্য কিছুর সঙ্গে সম্পৃক্ত। আমি যখন হোটেলে গান, আমি যখন ইউনিভার্সিটি লাইফে ঢুকি তখন কিন্তু আমার হোটেল অফারটা আসে, হোটেলে গান গাওয়া শুরু করি। এবং এটা ইন্টারকন্টিনেন্টাল ছিল, এটা ইন্টারকন্টিনেন্টাল ছিল। ফার্স্ট ইয়ারে এই ঘটনা ঘটে। ওকে, ও ফার্স্ট ইয়ারে থাকতে ইন্টারকন্টিনেন্টাল, আমি নন ফার্স্ট ইয়ারে, তখন ইন্টারকন্টিনেন্টাল আমাকে অফারটা আসে এবং আমি ফিডব্যাক জয়েন করি ফর্মালি আর কি। তো ইউনিভার্সিটি লাইফে অনেকে তো হোটেল ভিত্তিক কি হয় না হয়, ছেলেরা মেয়েরা আমাকে জানতে চায় হোটেলে কি হয়, আমার সেটা নেগেটিভ ধারণা, অনেকে আবার জানেও না, খুব কিউরিয়াস। তো আমি সব, তবে একদিন হলো কি যে মানে মেয়েগুলো আমার প্রায় মেয়ে বন্ধু অনেক ছিল একসাথে, এক ক্লাসমেট আর কি আমার, প্রায় 12-13 জন একসাথে, একগুলো তো আমার কাছে খাওয়াতে হবে ইন্টারকন্টিনেন্টাল। এবং চল, আর ইউ সিরিয়াস? আমি সিরিয়াস, কজন যাবি, চল। তো নিয়ে গেলাম সবাইকে, নিয়ে গিয়ে সব ক্লাব স্যান্ডউইচ খাওয়ালাম। ওরা তখন খাওয়ার সময় খুব ভয় পাচ্ছে, এই মাকসুদ আমাকে কি টাকা দিতে হবে না তো আবার? আমি দেখতেছি, তোরা চিন্তা করিস না। তো দ্যাট ওয়াজ এ ভেরি বিগ থিং ফর মি। কিন্তু এতগুলো মেয়েকে নিয়ে আমি হোটেলে ঢুকতেছি, সবাই হোটেলের লোকজন খুব অবাক করে, মাকসুদ ভাই এতগুলো লোক না, সব ক্লাসমেট আমার। তো সব ক্লাসমেট 100 দিনের প্রায় 12-14 জন মিলে একসাথে লাঞ্চ করলাম, বেশ একটা হইচই হলো। এটা নিয়ে পরের দিন ইউনিভার্সিটিতে আবার হইচই, হ্যাঁ আমাকে না নিয়ে গেছিস তুই, আমি কি দোষ করলাম যাদের নেই। এক বিশাল বড়, ভাই আমি তত বড় লোক না তো সবাইকে খাওয়াতে পারবো না, একদিন খাওয়ালাম, আমার 1 মাসের বেতন শেষ। দেশের বাইরের কথা যদি জানতে চাই, কোন কনসার্টের কথা বা গল্প বা স্মৃতি এখনো মনে গেঁথে আছে? প্রচুর কনসার্ট করেছেন দেশের বাইরে, বিভিন্ন দেশে। আমার মনে হয় যে কলকাতায় যাদবপুর ইউনিভার্সিটি একটা শো করেছে, মানে ভেরি ইজি, মানে যেখানে শো করি মানে মানুষকে কিন্তু হাসানো, নাচানো, এক্সাইটেড করা কিন্তু খুব এত সহজ না, ইটস ইজি। মানুষকে যদি আমি নাচাতে চাই আমি নাচাতে পারবো, হাসাতে চাই আমি হাসাতে পারবো, কিন্তু কাঁদাতে পারাটা খুব বেশি ডিফিকাল্ট। তো ওই ইয়েতে কলকাতায় আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে পারফর্ম করছি, রাই জাগো গো, আমি বললাম যে এটি বাউল কীর্তন, এবং খুব কঠিন গান আমার জন্য, খুব কঠিন ছিল তখনও, এখনো আমার জন্য খুব কঠিন, খুব কম গাই গানটা। তো বাউল কীর্তন বলাতে ওরা করলে কি পুরো লাইটটা চেঞ্জ করে দিয়ে, আমি তো বুঝতে পারছি না, পুরো জিনিসটা মন্দিরের মতো হয়ে গেল, স্টেজটা এত সুন্দর করে করলো। তো আমি গাচ্ছি, তো একটা পার্ট ছিল যেখানে মিউজিক বাজবে আর 16 মাত্রার মতো বাজবে, তারপর আমি আবার গানে ঢুকবো। দেখি যে 16 মাত্রা চলেই গেছে, আর আমার মিউজিশিয়ানদের খবর নেই, তারা একজন আকাশের দিকে একজন মাটির দিকে বাজিয়েই যাচ্ছে, দে আর লস্ট, কমপ্লিটলি লস্ট, এত সুন্দর এনভায়রনমেন্টে। আমি এখন মিউজিশিয়ানদের ব্যাক করবো, তো ওটা আমার দিকে তাকা, আমি করলাম কি সামনে গেলাম, ধোঁয়া ছিল পুরো সামনে, এটা এমন করলাম যে একটা মাইকেল তার কোনো সমস্যা, আমি এভাবে ঢাকি দিয়ে ঘুরবো আর কি। এই জন্য ঢাকি দিতে গেলাম, তখন দেখি কি সব লোক কাঁদছে। দ্যাট ওয়াজ আই কুড হোল্ড মাই টিয়ার্স অলসো, মানে আমার এত আবেগপ্রবণ হয়ে গেছে যে আমার কণ্ঠে, আমার গানে মানুষ কাঁদতে পারে। এটা ছোট্ট করে চারটেখানি বিষয় না, এটা খুব সিরিয়াস। একদম খুবই স্বাভাবিক। বাবা মা কি চাইতেন? জি, বাবা মা কি চাইতেন আপনাকে নিয়ে যে গানে? বাবা একটু প্রথম দিকে একটু ওই দেশের অবস্থা তখন ভালো ছিল না, তো 72-73 যখন আমি গান বাজনা শুরু করি, তখন মানে ছেলেপেলেরা ড্রাগসে ছিল, হাইজ্যাক হতো, মানুষের সাথে খারাপ ব্যবহার হতো, তো পড়াশোনা নষ্ট হতো। তো বাবা শুধু ওই একদিন মারধর করছিল আর কি আমাকে, আমি একটু রাত হয়ে করে ফিরেছি, একটু মারধর করেছিলেন। তারপর খুব কান্নাকাটি করলাম। তো মা আবার খুব মানে ইয়ে ছিল, মা যদি ও যখন গান গেতে চায় ওকে জিজ্ঞেস করো সে কি গান করবে, কি করবে, পড়াশোনা ঠিক মতো। তো বাবা বললো আমার কাছে কোনো কিছু চাওয়ার নেই, তুই গ্র্যাজুয়েট হবি কিনা আমাকে এটা বল, যদি গ্র্যাজুয়েট হতে পারিস তুই যত খুশি গান কর, আমার কোনো অসুবিধা নেই। তখন ইউনিভার্সিটিতে আমি ঢুকেছি মাত্র। তাই বললো বাবা আমি গ্র্যাজুয়েট হবো, তুমি চিন্তা করো না।
দুর্দান্ত। আর আপনার বাকি ভাই বোনদের কথা যদি একটু আমার একটা বোন, সে এখন কানাডাতে থাকে। আচ্ছা, সে আমার পিঠাপিঠি। কানাডায় শো করতে গেলে তার সঙ্গে দেখা হয়? হ্যাঁ, দেখা হয়েছে। সামনেই বোধহয় কানাডাতে শো আছে। সামনে আছে, হ্যাঁ। কবে যাচ্ছেন? আমাদের আসলে সেপ্টেম্বরেই যাওয়ার কথা ছিল, কিন্তু এই দেশের অবস্থার জন্য বিদেশেও মানুষের মন মেজাজ খুব ভালো ছিল না, বিধায় শোটা পোস্টপোন হচ্ছে। এখন নতুন ডেটটা মানে পাইনি। তো শীতকালে তো আর হবে না, মানে সামারে হবে আর কি, আশা করছি। যে শিল্পীরা যেরকম দেশের বাইরে তাদের আরেকটা ঠিকানা গড়বার চেষ্টা করে, যে হ্যাঁ দেশের বাইরে একটা আশ্রয়স্থল থাকুক এবং দেশেও থাকুক, আসা যাওয়ার মধ্যে থাকে, এমনটা কি আপনার ইচ্ছা আছে কিনা যে দেশের বাইরে এবং দেশে থাকার? দেশের বাইরে থাকার আমার কোনো ইচ্ছা নেই, কেন দেশের বাইরে আমি আর এই আড্ডাটা আমি মিস করবো, কেন এখানে মানে দেশের বাইরে থেকে কি করব আমি সেটাও বুঝতে পারি না। কারণ দেশে আমি বাংলাদেশে কিছু না হলে গান করি, কিছু না করতে পারলে আমি গান করতে পারি, সেটাই আমার জন্য যথেষ্ট। আমি ভালো আছি, ভালো চলছি। বিদেশ গেলে তো সেটা খুব লিমিটেড হয়ে যায়, এবং বিদেশে সবাই প্রতিদিন যে শো আছে তা কিন্তু না, খুব খুব ডিফিকাল্ট শো পাওয়া। ওখানে অনেক কম্পিটিশন এবং অনেক বাঙালি শিল্পী এবং ইন্ডিয়ান শিল্পী ভরে গেছে, তো সুতরাং ওখানে কম্পিটিশনটা খুব বেশি। আর গান গিয়ে তখন ব্যস্ত হবে, ওখান থেকে আমাকে অর্জব করতে হবে, তো এই বয়সে এসে অর্জব করা সম্ভব না আমার পক্ষে। সর্বশেষ কবে গান লিখেছেন? তাও 5 বছর হবে। 5 বছর? হ্যাঁ, 5 বছর গান না লিখে কিভাবে মাকসুদ ভাই থাকতে পারে? এখন গান লিখে লাভ কি? গান লিখতে গেলে রেকর্ড করতে হবে, সে প্রচুর খরচ, সেই খরচ আমার নেই, সেই সেরকম খরচ আমি করতে পারি না। কেন আমি তো টিপিক্যাল যে বেডরুমে বসে সব কিছু গান করা, আমি যেরকম প্রপার স্টুডিওতে কাজ করি, খরচ প্রচুর আমার, এক্সপেন্সিভ। আমি একটা মানুষের একটা অ্যালবামই বের করে 1 লাখ টাকা দিয়ে, আমি আমার গান করতে 1 লাখ টাকা বেশি লাগে। আবার সেটা করেই শেষ না, আবার আবার আমাকে ভিডিও করতে হবে, করার পর টাকা আবার ফ্রি ছেড়ে দিতে হবে ইউটিউবে। আমার তো অত টাকা নেই, অত খরচ করার মতো, আমি একটা সৎ লোক ভাই, আমার পক্ষে সম্ভব না। আর এই স্পন্সরের পিছিয়ে পিছিয়ে ঘোরার মতো বয়স এবং রুচি আমার নেই। তো এখন যদি কেউ যদি এগিয়ে আসে যে হ্যাঁ মাকসুদ ভাই আমরা সবকিছু করবো, আপনি একটা এই গীতাঞ্জলি জিসি যেটা করেছে কদিন আগে, সাথে পাচ্ছে নামে একটা গান, প্রিন্স মাহমুদের সুরে, গত 3 বছর আগে, তো সেটা যেমন তারা নিজেদের দায়িত্ব নিচ্ছে, গান টান শুট টু সবকিছু, আমি শুধু গাবো এবং ভিডিওতে থাকবো, সেটা আমি করেছি। তো ওইরকম একটা হলে করা যায়, কিন্তু এখন নিজের বাটের পয়সা খরচ করে গান লিখে লাভ কি? আমাকে গান লেখা হয়েছে, আছে গান আছে, কিন্তু সুর করে যে বসবো, যে ব্যান্ডের সাথে বসবো, সেই ব্যান্ডে প্র্যাকটিসের সময় দিতে হবে, সেটা একটা গান করতে আমার 8 দিন 10 দিনও লাগতে পারে, তারপর স্টুডিও ঢুকতে হবে, সেখানে খরচ, প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ খরচ, কিন্তু খরচটাকে আমি হ্যান্ডেল করতে পারি না। একটু দেশের বাইরের দিকে যদি তাকাই, ব্যান্ড সঙ্গীতে আপনি কাদেরকে আইডল মানেন বা আপনি খুব মানে ভালোবাসেন, পছন্দ করেন? না, বব মার্লি তো সার্টেনলি ওয়ান অফ দেম। তাছাড়া আরেক কথা, তোমার নাম হয়তো চিনবে না, গিল স্কট হেরন মারা গেছেন, উনিও নেই। নতুন এখনকার তেমন কোনো উল্লেখযোগ্য ব্যান্ড বা আর্টিস্ট আমাকে আকৃষ্ট করে না, তবে টেইলর সুইফট শুনতেছি, আমার মেয়ের খুব পছন্দ। একসাথে গিয়ে কনসার্টটা দেখেছি, যেটা মানে যে সিনেমাতে যেটা, সো আছে ভালো ভালো মিউজিশিয়ান আছে এখনো। আচ্ছা, কার আইডিওলজি খুব ফলো করেন? বব মার্লি এন্ড গিল স্কট হেরন, দুজনেই। ওকে, দুজনের আইডিওলজি। ব্যক্তি জীবনের কথা যদি বলি, যে কিছু মানুষের জীবনবোধ তো আলাদা হয়, আলটিমেটলি মাকসুদ ভাইয়ের জীবনবোধ আসলে কেমন? জীবনটাকে খুব সিম্পলি নিয়েছি আমি, জীবনটাকে খুব কমপ্লিকেটেড করতে চাই না। যা কমপ্লিকেশন দেখলে আমি সরে আসি, যেটা আমার ক্যারেক্টারে, মানে সে বাম্বাতে আমি সভাপতি ছিলাম, যখন দেখলাম একটা কমপ্লিকেশন আমি চলে আসতাম, আর জীবনে সেখানে ফেরত যাই না। তো যেখানে আমি কমপ্লিকেশন দেখি সেখানে আমি ফেরত যাই না, এটা আমার জীবন বোধটা। আমি যত রকম সিম্পল থাকে, কারণ কমপ্লিকেটেড হওয়াটা খুব সহজ, কিন্তু সিম্পল হওয়াটা খুব কঠিন। আমি কঠিন কাজটাই করি, যে একটা সিম্পল হওয়া টাকা। এবং আপনি বোধহয় একটু একা থাকতে পছন্দ করেন। আমি খুব একা থাকতে পছন্দ করি, রাইট। এটা আমার কাছেও মনে হয়েছিল, আগে আড্ডা দিয়ে মনে হয়েছে, এবারও। একদম শেষে রয়েছে আমার অনুরোধ, মৌসুমী গানটা একটু শুনবো এবং তারপর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আমি অনুষ্ঠান শেষ করতে চাই। তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। মোহাম্মদ এন্ড সান্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে কোথাও যাবেন না এই মুহূর্তে। আমরা গান শুনতে শুনতে শেষ করব। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, তারপর গান শুনতে শুনতে শেষ করব। দর্শকরা কি বলবো, টিবিএস এর দর্শকদের অনেক অসংখ্য ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরে আমার এই ইন্টারভিউটা দেখছেন, এবং এই প্রথমবার আসলাম এখানে, এগেন ব্যাক উইথ মৌ, এগেন অনেকদিন পর, খুব ভালো লাগছে। অনেক কিছুই বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। আবার গানের সাথে থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন সবসময়। অশেষ কৃতজ্ঞতা আজকে সময় দেওয়ার জন্য। গানটা শুনুন। ফিরে এসো এই অন্তরে, ফিরে এসো এই বন্দরে, পথ ধরে তুলনাহীনা বান্ধবী, যেও না তুমি ওই দূরে, ব্যথা জাগিয়ে মন জুড়ে, হতে চাই ফিরে তোমার গীতি কবি, কবি মৌসুমী, কারে ভালোবাসো তুমি,
মৌসুমী বলো কারে খোঁজো তুমি, মৌসুমী আছি একাই আমি, ভুলে অভিমান হ সঙ্গিনী। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।